CSS3 এর প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডাকশন টু CSS3, অর্থাৎ আমরা জানব যে CSS3 কি এবং ওয়েব ডিজাইনের কাজে CSS3 এর ভূমিকা কতটুকু। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং CSS3, differences between CSS2 and CSS3, advantages of CSS, introducing selector, properties and values, introducing developers tools এবং সর্বশেষে useful resources। আমরা এখন আলোচনা করব ইন্ট্রোডাকশন টু CSS3, অর্থাৎ আমরা জানব যে CSS3 কি। যে কোনো একটি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্যে আমরা HTML ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র HTML দিয়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট বানানো সম্ভব না। একটি ওয়েবসাইটের সম্পূর্ণ কাঠামো ও ডিজাইন তৈরি করে দিতে CSS3 ব্যবহার করা হয়। CSS এর পূর্ণ নাম হল ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ CSS HTML এর ট্যাগকে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে দেয়। HTML এর এলিমেন্টসগুলোকে সৌন্দর্য দান করাই হল CSS এর কাজ। CSS ও HTML একে অপরের পরিপূরক। শুধুমাত্র HTML দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করা হলেও ওই ওয়েবসাইটটি দেখতে তেমন ভালো লাগে না। এজন্য আমরা CSS ব্যবহার করে ওই ওয়েবসাইটের ডিজাইন তৈরি করি। আমরা ব্রাউজার ওপেন করে simplesite.com টাইপ করে ওয়েবসাইটটিতে ব্রাউজ করলাম। আমরা মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে অনেকগুলো HTML এর ট্যাগ রয়েছে এবং CSS এর দ্বারা কিছু ডিজাইন তৈরি করা হয়েছে HTML ট্যাগের সাথে লিংক করে। আমরা যদি পেজটিতে CSS ব্যবহার না করতাম, তবে পেজটি দেখতে এতটাও ভালো লাগতো না। আমরা একটি ইমেজ দেখতে পেলাম, যেখানে দুইটি ওয়েবসাইটের ইমেজ রয়েছে। একটি ইমেজ হলো CSS দ্বারা ওয়েবসাইট তৈরি করলে কেমন লাগবে এবং আরেকটি ইমেজ হলো CSS ছাড়া ওয়েবসাইট তৈরি করলে কেমন লাগবে। আমরা একটি ইমেজ দেখলাম, যেখানে একটি বেসিক CSS এর সিনট্যাক্স রয়েছে। একটি CSS এর স্ট্রাকচারে দুইটি অংশ থাকে, একটি হলো সিলেক্টর এবং আরেকটি হলো ডিক্লারেশন। ডিক্লারেশনের দুইটি অংশ থাকে, একটি হলো প্রপার্টি এবং আরেকটি হলো ভ্যালু। সিলেক্টরের মাধ্যমে বোঝানো হয় যে আমরা HTML এর কোন এলিমেন্টকে ডিজাইন তৈরি করতে চাচ্ছি। ডিক্লারেশন এর মাধ্যমে আমরা HTML এর ট্যাগকে কতটুকু ডিজাইন তৈরি করব তা নির্ধারণ করতে পারি। ডিক্লারেশনের প্রপার্টি অংশে আমরা কি ডিজাইন তৈরি করব তা নির্ধারণ করি এবং ভ্যালু অংশে কতটুকু ডিজাইন করব তা নির্ধারণ করতে পারি। আমরা HTML এর কোড যেসব টেক্সট এডিটরে লিখতে পারি, CSS এর কোডও আমরা সেসব টেক্সট এডিটরে লিখতে পারি। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি CSS এর কাজ করার জন্য অনেক রকম সুবিধা প্রদান করে থাকে। তবে আমরা চাইলে ড্রিমওয়েভার, সাবলাইম টেক্সট, নেটবিনস ইত্যাদি সফটওয়্যারও ব্যবহার করতে পারি। আমরা এই টিউটোরিয়াল এর কাজ করার জন্য সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ব্যবহার করব। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা যে উইন্ডোটি দেখতে পেলাম এটি হলো সাবলাইম টেক্সট সফটওয়্যারের ইন্টারফেস।
কন্ট্রোল প্লাস এন প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। এই ডকুমেন্টটি সেভ করে তাতে কিছু এইচটিএমএল ও সিএসএস এর কোড লিখব। আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেম ও স্টাইল নেম সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে এইচটিএমএল সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের পাশের ডট এইচটিএমএল অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি এইচটিএমএল ফাইলে পরিণত হবে। সেভ করার পরে আমরা দেখলাম যে ডকুমেন্টটি ওপেন হয়েছে। আমরা এইচটিএমএল লিখে ট্যাব প্রেস করলে এইচটিএমএল এর কোড লেখার একটি পূর্ণ স্ট্রাকচার পাব। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ওয়েবসাইট টাইটেল টেক্সট লিখলাম। আমরা h1 নামে একটি ট্যাগ নিলাম। h এর মানে হলো হেডার। আমরা h1 ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ হেডার। আমরা p নামে একটি ট্যাগ নিলাম। এখানে p এর মানে হলো প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। এবার কন্ট্রোল প্লাস এস প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। হেডার ট্যাগ ও প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই ডকুমেন্টটিতে সিএসএস ব্যবহার করব। আমরা চাইলে দুইভাবে সিএসএস এর কাজ করতে পারি। একটি হলো সিএসএস এর কোড লেখার জন্য আলাদা একটি ডকুমেন্ট নেওয়া। আরেকটি হলো এইচটিএমএল ট্যাগের মধ্যে সিএসএস এর কোড লেখা। আমরা কন্ট্রোল প্লাস এন প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইল নেমে স্টাইল নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে সিএসএস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে ডট সিএসএস অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি এইচটিএমএল ফাইলে পরিণত হবে। আমরা সেভ বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। আমরা এইচটিএমএল ফাইলে হেড ট্যাগের মধ্যে লিংক লিখে ট্যাব প্রেস করে লিংক ট্যাগের সম্পূর্ণ কোড আনলাম। এখানে REL এর মাধ্যমে আমরা রিলেশন বুঝিয়েছি এবং স্টাইল শিটের মাধ্যমে আমরা বুঝিয়েছি যে স্টাইল শিটের মাধ্যমে রিলেশন তৈরি করেছি। আমরা টাইপে সিলেক্ট করে দিয়েছি যে টেক্সট অথবা সিএসএস ফাইল। href এর মাধ্যমে আমরা যে ফাইলটির সাথে লিংক তৈরি করতে চাচ্ছি ওই ফাইলটি এর নাম অথবা পাথ সেট করে দিতে পারি। এখানে সিএসএস ফাইলটি এইচটিএমএল ফাইলের একই ফোল্ডারে রয়েছে। এজন্য আমরা শুধু ফাইলটির নাম, স্টাইল ও এক্সটেনশন দিলাম। আমাদের মনে রাখতে হবে যে href এর মধ্যে যদি আমরা ফাইলের এক্সটেনশন সেট না করে দেই তবে ব্রাউজার ফাইলটি রিড করতে পারবে না। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজার ওপেন করে কন্ট্রোল প্লাস আর প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। আমরা দেখলাম যে পেজটির কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা সিএসএস ফাইলে এখনো কোনো কোড লিখিনি।
আমরা মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে এইচটিএমএল ফাইলটির সাথে সিএসএস ফাইলটির লিঙ্ক তৈরির কোড রয়েছে। আমরা style.css এ ক্লিক করলাম এবং নতুন একটি ডকুমেন্ট ওপেন হলো, অর্থাৎ এইচটিএমএল ফাইলটির সাথে সিএসএস ফাইলের লিঙ্ক তৈরি হয়েছে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে সিএসএস ফাইলটি ওপেন করে নিলাম। আমরা লিখলাম h1 সেকেন্ড ব্র্যাকেট color red সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা h1 ট্যাগটি সিলেক্ট করেছি এবং তার কালার লাল সিলেক্ট করে দিয়েছি। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজারে ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। আমরা দেখলাম যে হেডার টেক্সটের কালার লাল হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন CSS2 অ্যান্ড CSS3 নিয়ে। ১৯৯৬ সালে প্রথম বাজারে আসে CSS2। CSS এর ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে ব্যবহার করা CSS হল CSS2। ২০১২ সালে CSS এর কিছু অংশ আপডেট করে বাজারে আসে CSS3। CSS3 এ নতুন কিছু প্রপার্টি এবং নতুন কিছু এলিমেন্ট যোগ করা হয়েছে যা CSS2 এ ছিল না। CSS2 এবং CSS3 এর মধ্যে মূল পার্থক্য হল CSS3 আমাদের মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার সুযোগ দেয়। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে HTML ফাইলটিতে ফিরে আসলাম। CSS ফাইল বডি ট্যাগটি সিলেক্ট করে নিলাম। আমরা যে ফোল্ডারে আজকের ক্লাসের ফাইলগুলি সেভ করেছি সেই ফোল্ডারটি ওপেন করলাম। আমরা ওই ফোল্ডারে দুইটি ইমেজ দেখতে পেলাম। আমরা ইমেজ দুইটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আমরা CSS ফাইলের মধ্যে লিখলাম body সেকেন্ড ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ কোলন URL ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটের ভেতর bg1.jpeg এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এর মাধ্যমে আমরা bg1 নামের jpeg ফাইলকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করে দিয়েছি। যেহেতু CSS এবং ইমেজ ফাইলটি একই ফোল্ডারে রয়েছে, তাই আমরা URL এ কোনো পাথ ব্যবহার করিনি। ব্যাকগ্রাউন্ড ড্যাশ রিপিট কোলন নো ড্যাশ রিপিট সেমিকোলন এর মাধ্যমে আমরা নির্দেশ দিয়েছি যে ইমেজটি ওয়েব পেজে রিপিট হবে না। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম যে আমাদের সিলেক্ট করা ইমেজটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট হয়েছে। আমরা CSS ফাইলে URL এর পরে আরেকটি URL লিখে আরেকটি ইমেজ ফাইলের লিংক সেট করলাম। আবার ব্যাকগ্রাউন্ড ড্যাশ রিপিট কোলন নো ড্যাশ রিপিট সেমিকোলন লাইনে পুনরায় নো ড্যাশ রিপিট লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখতে পেলাম যে আমাদের সিলেক্ট করা নতুন ইমেজটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আগের ইমেজের নিচে সেট হয়েছে। আমরা CSS ফাইলে আবার লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ
পজিশন কোলন লেফট টপ কমা রাইট টপ সেমিকোলন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটির পজিশন সেট করে দিলাম। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজের দুইটি পজিশন তৈরি হয়েছে। CSS3 এ আরও কিছু নতুন ফিচার রয়েছে যা CSS2 এ নেই, যেমন CSS3 টেমপ্লেট মডিউল, CSS3 কালার মডিউল, CSS3 টেক্সট মডিউল, জেনারেটেড কন্টেন্ট ইত্যাদি। আমরা এসব মডিউল নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব অ্যাডভান্টেজেস অফ CSS নিয়ে। একটি ওয়েবসাইটের সম্পূর্ণ কাঠামো ও ডিজাইন তৈরি করে দিতে CSS3 ব্যবহার করা হয়। শুধুমাত্র HTML দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করা হলে ওই ওয়েবসাইটটি দেখতে তেমন ভালো লাগে না। এজন্য আমরা CSS ব্যবহার করে ওই ওয়েবসাইটের ডিজাইন তৈরি করি। আমরা চাইলে দুইভাবে CSS এর কাজ করতে পারি। একটি হলো CSS এর কোড লেখার জন্য আলাদা একটি ডকুমেন্ট নেওয়া, আরেকটি হলো HTML ট্যাগের মধ্যে CSS এর কোড লেখা। আমরা ইতিমধ্যে CSS এর কোড লেখার জন্য আলাদা একটি ডকুমেন্ট নিয়ে কাজ করেছি। এখন আমরা HTML এর কোডের মধ্যে কিভাবে CSS এর কোড লেখা যায় সেটি শিখব। আমরা HTML এর ফাইলের হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগ সিলেক্ট করে Ctrl+/ প্রেস করে টেক্সটটি কমেন্ট করে রাখলাম। আমরা কমেন্ট করে রাখার মানে হলো লাইনটির ভিজিবিলিটি অফ করা। আমরা লেস দেন স্টাইল লিখে ট্যাব প্রেস করে CSS এর কোড লেখার একটি সম্পূর্ণ স্ট্রাকচার দেখলাম। আমরা লিখলাম h1 সেকেন্ড ব্র্যাকেট color green সেমিকোলন font dash size 50px সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং। এখানে আমরা h1 ট্যাগটি সিলেক্ট করেছি এবং তার কালার সবুজ সিলেক্ট করে দিয়েছি। ফন্ট সাইজ 50px এর মাধ্যমে আমরা টেক্সট এর ফন্টের সাইজ 50px সেট করে দিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে হেডার ট্যাগের টেক্সটে কিছু পরিবর্তন এসেছে। আমরা মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে HTML এর ট্যাগ এর মধ্যে লেখা CSS এর কোডটি দেখা যাচ্ছে। আবার আমরা লিখলাম p সেকেন্ড ব্র্যাকেট border 2px solid black সেমিকোলন width 600px সেমিকোলন end of সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা p ট্যাগটি সিলেক্ট করেছি এবং তার বর্ডার তৈরি করে বর্ডার এর কালার কালো সিলেক্ট করে দিয়েছি। এছাড়াও আমরা p ট্যাগ এর টেক্সট বর্ডার এর উইডথ সেট করে দিয়েছি। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে
ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম পি ট্যাগের মধ্যে টেক্সটগুলো একটি বর্ডার তৈরি করে ওই বর্ডারের মধ্যে সেট হয়ে গিয়েছে। আমরা পি ট্যাগের সিএসএস কোডের মধ্যে আরও লিখলাম মার্জিন কোলন 20 px সেমিকোলন প্যাডিং কোলন 20 px সেমিকোলন। এখানে আমরা পি ট্যাগের টেক্সটের মার্জিন ও প্যাডিং 20 px সেট করে দিলাম। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে পি ট্যাগের টেক্সটে পরিবর্তন তৈরি হয়েছে। পি ট্যাগের সিএসএস কোডের মধ্যে আরও লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার কোলন উইথ সেমিকোলন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোলন উইথ সেমিকোলন এর মাধ্যমে আমরা পি ট্যাগ এর টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার উইথ সেট করে দিয়েছি। আমরা Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে পি ট্যাগ এর টেক্সটের একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা হেডার ট্যাগের মধ্যে লিখলাম মার্জিন কোলন 50 px সেমিকোলন। এখানে আমরা পি ট্যাগের টেক্সটের মার্জিন 50 px সেট করে দিলাম। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে H1 ট্যাগের টেক্সটের চারপাশ থেকেই মার্জিনের পরিবর্তন হয়েছে। আমরা হেডার ট্যাগের মধ্যে লিখলাম মার্জিন ড্যাশ লেফট 50 px সেমিকোলন। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে H1 ট্যাগের টেক্সটের বাম পাশ থেকে মার্জিনের পরিবর্তন হয়েছে। এখন আমরা আলোচনা করব ইন্ট্রোডিউসিং ডেভেলপারস টুলস নিয়ে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা দেখলাম যে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। আমরা নতুন উইন্ডোতে কয়েকটি অপশন দেখতে পেলাম। আমরা HTML এর বডি ট্যাগে কি কোড লিখেছি তা এই উইন্ডোতে দেখতে পারি এবং ওই কোডের পরিবর্তন করে প্রিভিউ কেমন হবে তা উইন্ডোতে দেখতে পাবো। আমরা ব্রাউজারে যে কন্টেন্টের উপরে মাউস নিব সেই কন্টেন্টের উপরে মার্কড একটি অংশ দেখাবে। আমরা হেডার অংশে ক্লিক করে হেডার ট্যাগের কোড দেখতে পেলাম। আমরা দেখলাম যে কালার, মার্জিন এবং ফন্ট সাইজের অপশনের কোড এসেছে। আমরা মার্ক এবং আনমার্ক করে অপশনগুলো পরিবর্তন করে দেখলাম। আমরা মার্জিন ড্যাশ টপ এর ভ্যালু এর উপরে ডাবল ক্লিক করে ভ্যালু এর অংশ সিলেক্ট করলাম এবং ভ্যালু এর মান পরিবর্তন করে মার্জিন এর পরিবর্তন করলাম। আমরা পুনরায় মার্জিন ড্যাশ লেফট সিলেক্ট করে নিলাম। আমরা হেডার ট্যাগের টেক্সট ক্লিক করে পছন্দমতো জায়গায় এনে তার পজিশনের ভ্যালু কপি করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে ভ্যালু পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম।
ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। আমরা ডেভেলপার টুল এ কোনো টেক্সটের পজিশন এর ভ্যালু কপি করে পরে কোডে পেস্ট করতে পারি। আমরা ডেভেলপার টুলে হেড ট্যাগের কালারে ক্লিক করে একটি কালার সিলেক্ট করলাম এবং ওই রঙের কালার কোড কপি করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে কোডে কালারে কালার কোডটি পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করে নিলাম। দেখলাম যে টেক্সটের কালার পরিবর্তন হয়েছে। এভাবে আমরা ডেভেলপার টুলের মাধ্যমে CSS এর বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করতে পারি। আমরা এখন আলোচনা করব ইউজফুল রিসোর্সেস নিয়ে। আমরা ব্রাউজার ওপেন করে গুগলে কালার পিকার লিখে সার্চ দিলাম। সার্চ রেজাল্টে আমরা কালার পিকারের একটি অংশ দেখলাম, যেখানে বাম পাশে আমরা কোনো কালার সিলেক্ট করেছি তা দেখতে পাবো এবং ডান পাশে আমরা ওই কালার গাঢ় বা হালকা করার অপশন দেখতে পাবো। নিচে স্লাইড বার ডানে বা বামে আমরা সরিয়ে কালার এর রেঞ্জ পরিবর্তন করতে পারি। আমরা কালার সিলেক্ট করব, ওই কালারের কালার কোড আমরা নিচে দেখতে পাবো। আমরা হেক্সা কালার কোডটি কপি করে আমাদের লেখা HTML ফাইলের হেডার ট্যাগে কালার এ পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে টেক্সট এর কালারের পরিবর্তন হয়েছে। এভাবে আমরা যে কোনো কালার কোড সিলেক্ট করে ওই কালার কোড ব্যবহার করে টেক্সটের কালার পরিবর্তন করতে পারি। আমরা পিক্সি কালার পিকার লিখে গুগলে সার্চ দিলাম এবং পিক্সি কালার পিকার নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আমাদের কম্পিউটারে পূর্ব থেকেই পিক্সি কালার পিকার নামের সফটওয়্যারটি সেট আপ করা আছে। আমরা পিক্সি কালার পিকার নামের সফটওয়্যারটি ওপেন করলাম। মাউসের কার্সার যেখানে নিব সেখানের কালার কোড আমরা দেখতে পাব। কালার কোড কপি করার শর্টকাট আমরা পিক্সি কালার পিকারের ছোট উইন্ডোতে দেখতে পাব। আমরা একটি বাটনের উপরে মাউসের কার্সার এনে Ctrl+Alt+C প্রেস করে কালার কোডটি কপি করে নিলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে আমাদের লেখা HTML ফাইলের হেডার ট্যাগে কালার এ পেস্ট করলাম। এরপর Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে টেক্সটের কালারের পরিবর্তন হয়েছে। আমরা পিক্সি কালার পিকার সফটওয়্যারকে মিনিমাইজ করে Ctrl+Alt+C প্রেস করে একটি কালার কোড কপি করলাম। আমরা পি ট্যাগের CSS কোডে কালারে ওই কালার কোডটি পেস্ট করলাম এবং কালার কোডের পূর্বে হ্যাশ টাইপ করে নিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে পি ট্যাগ এ টেক্সটের কালারের পরিবর্তন হয়েছে। আমরা ব্রাউজারে bootsnap.com ওয়েবসাইটটি ব্রাউজ করলাম। আমরা মেনু বার লিখে সার্চ করলাম এবং বিভিন্ন মেনু বারের ডেমো দেখতে পেলাম। আমরা যে কোনো একটি মেনু বার সিলেক্ট করে
ওই মেনুবারের HTML কোড, CSS কোড কপি করতে পারি। HTML ও CSS শেখার এবং প্র্যাকটিস করার একটি প্রয়োজনীয় ওয়েবসাইট হল w3schools.com। w3schools.com এ যেকোনো কোডের নিচে ট্রাই ইট ইয়োরসেলফ বাটনে ক্লিক করে ওই কোডের প্রিভিউ আমরা দেখতে পাবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।